আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। 2024 সালের জুলাই আগস্টে যে আন্দোলন কোটা সংস্কার দাবির ব্যানারে শুরু হয়েছিল সেটাকে মেটিকুলাস ডিজাইনে রাষ্ট্র ক্ষমতা দখলের অভিযানে বদলে দেওয়া হয়। এটা ছিল 2 ধাপের অপারেশন। প্রথম ধাপ রাস্তায় অরাজকতা তৈরি করে সরকারের নিয়ন্ত্রণ ভাঙা। দ্বিতীয় ধাপ সেই অরাজকতাকে গণহত্যা হিসাবে আন্তর্জাতিকভাবে ফ্রেম করে শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাকর্মীদের অপরাধী বানানো এবং দখল করা ইউনূস শাসনকে নৈতিক বৈধতা দেওয়া। এই দ্বিতীয় ধাপটা দাঁড়িয়ে আছে একটি সংখ্যার ওপর, সেই সংখ্যাটা 1400। বাংলাদেশে 2024 সালের জুলাই আগস্টে সরকারি চাকুরিতে কোটা প্রথা সংস্কারের দাবিতে যে ছাত্র আন্দোলন সংগঠিত হয়েছিল তা মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে সরকার পতনের আন্দোলনের রূপ দেওয়া হয়। তাতে বহু লোক হতাহত হয়েছে এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটেছে। হতাহতের সংখ্যা নিয়ে ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ায় অনেকে তৎকালীন সরকার প্রধান শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগকে ফ্যাসিস্ট তকমা দিতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের অফিস, সংক্ষেপে OHCHR এর রিপোর্টে উল্লেখিত 1400 জনের মৃত্যুর বিষয়টি উদ্ধৃত করতে দেখা গেছে। যদিও রিপোর্টটি প্রকাশের পূর্বে আন্দোলনের সাথে সংশ্লিষ্ট অনেককে এই সংখ্যা 2 থেকে 3000 হবে বলতে শোনা যায়। বোঝাই যাচ্ছে জাতিসংঘ আসলে এই দেশের ভেতর কথিত 2 থেকে 3000-এর মধ্যবর্তী একটি সংখ্যা 1400 বেছে নিয়েছে, যাতে বিশ্বাসযোগ্য শোনায়। জাতিসংঘের হিউম্যান রাইটস কমিশনের অনুমোদন ব্যতি রেখে মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের অফিসের সরাসরি এই ধরনের তদন্ত করার এখতিয়ার আছে কিনা তা নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন। অথচ সেই বিতর্কিত রিপোর্টের উপর ভিত্তি করে বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পরিকল্পিতভাবে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছে। আসুন দেখা যাক জাতিসংঘের এই রিপোর্টে কি আছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের অফিসের বা OHCHR এর একটি তথ্য অনুসন্ধানকারী দল 16 সেপ্টেম্বর 2024 থেকে বাংলাদেশে সরেজমিনে পরিদর্শন করে 2025 সালের 12 ফেব্রুয়ারি জুলাই আগস্ট আন্দোলনের উপর একটি প্রতিবেদন প্রকাশ করে। বাংলাদেশের ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া তা অত্যন্ত গুরুত্বের সঙ্গে প্রকাশ করে। যেহেতু বাংলাদেশের মিডিয়া সমূহে সেন্সরশিপ আরোপিত ছিল ইউনূসের শাসনকাল জুড়ে, সেটা সরকার কর্তৃক আরোপিত হোক কিংবা অর্থনৈতিক ক্ষতির আশঙ্কায় হোক, আর মবক্রেসি তো ছিলই, তার ভয়ে বা আক্রমণের শিকার হওয়ার ভয়ে ভীত হয়ে হোক, সেহেতু প্রতিবেদনের সেই অংশ বিশেষই তারা প্রকাশ করতে পেরেছে যা শেখ হাসিনা এবং তার সরকারের বিরুদ্ধে যায়। OHCHR এর রিপোর্টের 227 নম্বর অনুচ্ছেদে তারই প্রতিফলন দেখা যায়। OHCHR বলছে, 5ই আগস্টের পর থেকে অনেক সাংবাদিক এবং অন্যান্য সুশীল সমাজের পর্যবেক্ষকরা বিপরীত ভীতির পরিবেশ অনুভব করছেন, যেখানে সাংবাদিক এবং গণমাধ্যমগুলো আওয়ামী লীগের পক্ষে অনুকূল বা এর রাজনৈতিক প্রতিপক্ষ দলের সমালোচনামূলক বলে মনে হতে পারে এমন যে কোনো কিছু রিপোর্ট করার ক্ষেত্রে সতর্ক থাকছে। বাংলাদেশে স্বাধীন মত প্রকাশের সুযোগ নেই বললেই চলে। ইউনূসের আমলেও ছিল না, এখনো নেই। সংস্কৃতি উপদেষ্টাকে প্রশ্ন করার কারণে 4 জন সাংবাদিককে বরখাস্ত করা হয়েছিল, আপনাদের মনে থাকার কথা। ইউনূসের শাসন আমলে 257 জনেরও বেশি সাংবাদিককে খুনের অভিযোগে অভিযুক্ত করা হয়েছিল। 37 জনকে কারাগারে পাঠানো হয়েছে, 600 জন অন্যান্য অভিযোগের সম্মুখীন এবং 1000 জনেরও বেশি সাংবাদিক চাকরুচ্যুত হয়েছে। এই আন্দোলনে অনেক প্রাণহানির ঘটনা ঘটেছে, সেটা কেউই অস্বীকার করে না। তবে এ সমস্ত প্রাণহানি যে শুধু রাষ্ট্রযন্ত্রের শক্তিসমূহ দ্বারা ঘটেছে এমন নয়। বিভিন্ন স্বার্থান্বেষী মহলও এ হত্যাকাণ্ডে জড়িত ছিল বলে OHCHR এর রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এ ধরনের প্রাণহানির ঘটনার বিশ্লেষণ তৃতীয় বিশ্বের দেশসমূহের পরিস্থিতির আলোকে করলে ভালো হয় বলে বলা হয়েছে। আমাদের নিশ্চয়ই মনে আছে যে বাংলাদেশে 1996 সালের 15ই ফেব্রুয়ারিতে বিএনপি সরকারের অধীনে অনুষ্ঠিত একতরফা নির্বাচনের প্রতিবাদে সংগঠিত আন্দোলনেও মাত্র 1.5 মাসে
171 জন লোক পুলিশের গুলিতে নিহত হয়েছিল। এছাড়া আওয়ামী লীগের ভাষ্য মতে 2001 থেকে 2006 পর্যন্ত বিএনপি জামায়াত জোট সরকারের সময় তাদের 26,000 নেতাকর্মীকে হত্যা বা গুম করা হয়েছিল। 1996 সালের আন্দোলনে দেশীয় জঙ্গি সংশ্লিষ্টতা না থাকলেও 2024-এর আন্দোলনে তা ছিল। শুধু তাই নয়, পাকিস্তান ভিত্তিক জামাতি দাওয়া এবং লস্কর-ই তৈয়বা ঘোষণা দিয়ে ইতিমধ্যে জানিয়েছে যে তারাও 2024-এর আন্দোলনে সক্রিয়ভাবে বাংলাদেশের মাঠে ছিল। যে 100টিরও অধিক বেওয়ারিশ লাশ হিসাবে আঞ্জুমানে মফিদুল ইসলাম রায়ের বাজারে দাফন করেছে, সেগুলোর মধ্যে পাকিস্তান ভিত্তিক জঙ্গিরা বা রোহিঙ্গারা আছে বলে মনে করার যথেষ্ট যুক্তি আছে। কারণ ইতিমধ্যে 18 মাসের বেশি পার হয়ে গেলেও 8 থেকে 10 জনের বেশি এখনো পর্যন্ত মিডিয়াতে এসে বলেনি যে তাদের নিকটজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। রিপোর্টের অনুচ্ছেদ 58 অনুযায়ী জাতিসংঘের মানবাধিকার সংস্থাটি ধারণা করছে 2024 সালের 15ই জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত আন্দোলন সংশ্লিষ্ট মৃত্যুর সংখ্যা 1400। অনুচ্ছেদ 56 অনুযায়ী সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় রেকর্ড করেছে 841টি মৃত্যুর ঘটনা। এনএসআই বা ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স বলছে 314টির কথা এবং বাকিগুলো নিয়েছে সরকারের বিভিন্ন ব্যাখ্যা থেকে। যেমন দাবি করা হয়েছে যে অনেক বুলেটে আঘাতপ্রাপ্ত ব্যক্তি হাসপাতালে মারা যাওয়ার পর তাদেরকে তড়িঘড়ি করে হাসপাতাল থেকে ডিসচার্জ করে দেওয়া হয়েছে এবং বলে দেওয়া হয়েছে পুলিশের হয়রানি এড়াতে তাড়াতাড়ি দাফন বা সৎকার করে ফেলতে। কেউ কেউ ধর্মীয় কারণে তাড়াতাড়ি লাশ দাফন করে ফেলেছে পোস্টমর্টেম না করিয়ে। এনএসআই প্রদত্ত নামগুলো কেন সরকারি হিসেবে যোগ করা হয়নি তার ব্যাখ্যা ওএসসিএইচআর দেয়নি। আওয়ামী লীগ 15ই আগস্ট পর্যন্ত তাদের 144 জন নেতাকর্মী হত্যার যে তথ্য ওএসসিএইচআর কে দিয়েছে তাতে 5ই আগস্ট পর্যন্ত 58 জন হত্যাকাণ্ডের শিকার হয়েছে বলে বলা হয়েছে, যেটাও এই হিসেবে আনা হয়নি। পরবর্তীতে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় 820 জনের তালিকা প্রস্তুত করতে পেরেছে, যার মাধ্যমে সরকার প্রতিজন মৃত্যুবরণকারীকে 30 লক্ষ টাকা এবং মাসিক 20,000 টাকা ভাতা দিচ্ছে। প্রশ্ন হচ্ছে, ওএইচসিএইচআর অনুমিত 1400 মৃত্যুর বাকি 580 জন কি সরকার ঘোষিত এই এককালীন অনুদান এবং মাসিক ভাতার সুযোগ নিতে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের তালিকায় অন্তর্ভুক্ত হয়নি বলে বিশ্বাস করার কোনো কারণ আছে? তাহলে এই 1400 মৃত্যুর বানোয়াট গল্প কেন? এটা তাহলে না বলাই শ্রেয়, তাই নয় কি? আন্দোলনে মৃত্যুর একটি বিরাট অংশ ঘটেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে পাঠিয়ে দেওয়ার পর, যখন আন্দোলনকারীরা পুলিশকে হত্যার উদ্দেশ্যে থানা আক্রমণ করে এবং পুলিশ আত্মরক্ষার্থে গুলি চালাতে বাধ্য হয়। বিবিসির বিশেষ রিপোর্টে বলা হয়েছে শুধুমাত্র যাত্রাবাড়ি থানা আক্রমণের ঘটনায় পুলিশের গুলিতে 53 জন মারা গেছে। আশুলিয়া থানায় একই ধরনের ঘটনায় প্রায় 50 জনের মৃত্যু হয়েছে। প্রচুর পুলিশও হত্যাকাণ্ডের শিকার হয়েছে। মনে রাখতে হবে 460টি থানা আক্রমণের শিকার হয়েছে। সে সমস্ত জায়গায় অনেক মৃত্যু হয়েছে। টার্মস অফ রেফারেন্স অনুযায়ী 15ই আগস্ট পর্যন্ত মৃত্যুর পরিসংখ্যান দেওয়ার কথা থাকলেও সংস্থাটি মানে জাতিসংঘের ওএইচসিএইচআর শুধুমাত্র 5ই আগস্ট পর্যন্ত কেন দিল মানে সংখ্যা, তা আসলে আমাদের ভাবতে হবে। এটা কি 5ই আগস্টের পর 460টি থানা আক্রমণ করে শত শত পুলিশকে এবং আওয়ামী লীগের শত শত নেতাকর্মীকে যে হত্যা করা হয়েছে তার জন্য সরকারের দায়কে এড়িয়ে যাওয়ার জন্য করা হয়েছে কিনা সে প্রশ্ন রাখছি। সংবাদ মাধ্যমের অনুসন্ধানী রিপোর্ট বলছে 5ই আগস্টের পর ধর্ষণের অভিযোগে যাত্রাবাড়িতে পিটিয়ে মেরে ফেলা 3 জনও এই তালিকায় আছে, আর এর মধ্যে থেকে 35 থেকে 40 জন বেঁচে আছে বলে জানা গেছে। প্রথম আলো পত্রিকায় প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে এই তালিকায় 57 জনের নাম যোগ করা হয়েছে যারা এই আন্দোলনে মারা যায়নি, অন্য কোনো কারণে মারা গিয়ে থাকবে। তবে সরকারি অনুদানের টাকা তাদের পরিবার ঠিকই নিয়ে গেছে। ওএইচসিএইচআর যে পদ্ধতি অনুসরণ করে মৃত্যুর সংখ্যা জানাচ্ছে তা কতটা গ্রহণযোগ্য হতে পারে সেটা দেখতে হবে। তারা মূলত সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তালিকা গ্রহণ করেছে এবং সরকারের বিভিন্ন ভাষ্য বিশ্বাস করে মৃতের সংখ্যা বলেছে, নিজেরা যাচাই বাছাই করে দেখেনি। এমনকি এ পর্যন্ত হত্যা মামলা হয়েছে মাত্র 350 থেকে 400টির মতো। তাও আবার এক হত্যাকাণ্ডের মামলা একাধিক থানায় হয়েছে। জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়েও হত্যা মামলা হয়েছে। বাংলাদেশে গড়ে প্রতি মাসে 300 থেকে 500 জন খুন হয়।
জুলাই আগস্টে সেই সচরাচর খুনের ঘটনাগুলির তথ্য এর সঙ্গে যোগ হয়েছে কিনা তা খতিয়ে দেখা হয়েছে বলে মনে হয় না। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের তালিকা নিশ্চয়ই OSCHR পেয়েছে। জানা গেছে সেই তালিকায় কে কিভাবে মারা গেছে বা কোথায় মারা গিয়েছে, মৃত্যুর স্থলে আন্দোলনকারীদের উপর গুলি চালানো হয়েছিল কিনা, এসব কোনো কিছুই লেখা নেই বলে তারা সেখানে তেমন কোনো তথ্য নেয়নি সেখান থেকে। তাই ঢাকা মেডিকেল কলেজে পোস্টমর্টেম করা মাত্র 130 জনের তালিকাকে নমুনা হিসাবে নিতে হয়েছে। তাহলে কি ধরে নেওয়া যায় যে OHCHR মৃতের সংখ্যা বেশি দেখিয়ে এবং শুধুমাত্র নিরাপত্তা বাহিনী এবং আওয়ামী লীগ এবং ছাত্রলীগকে সমস্ত হত্যাকাণ্ডের জন্য দায়ী করে শেখ হাসিনা এবং তার সরকারকে আরো বেশি জনরোষের শিকারে পরিণত করতে চেয়েছে তারা? OSCHR এর রিপোর্টের 61 নং অনুচ্ছেদে বলা হয়েছে যে ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের তথ্য মতে 130টি মৃতদেহের পোস্টমর্টেমে দেখা গেছে 78% মতো মৃত্যু হয়েছে সে সমস্ত আগ্নেয়াস্ত্র দ্বারা যা সচরাচর রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর দ্বারা ব্যবহৃত হয়ে থাকে এবং যেটা সহজে সাধারণ জনগণের কাছে থাকে না। বাস্তবতা হচ্ছে কেবল রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর কাছেই এই ধরনের অস্ত্র এবং বারুদ ছিল তা নয়, বেসামরিক নাগরিকদের কাছেও এই ধরনের অস্ত্র ছিল। বাংলাদেশে মিয়ানমার থেকে প্রচুর অস্ত্রশস্ত্র অবৈধভাবে এসেছে এবং তা আন্দোলনকারীদের দ্বারা ব্যবহৃত হয়েছে বলে তখন পত্রপত্রিকায় খবর প্রকাশিত হয়েছে। 5ই আগস্ট 2024-এর পরপরই ঢাকার ধানমন্ডিতে রাস্তায় যানবাহন তল্লাশি করার সময় আন্দোলনকারী শিক্ষার্থীরা একটি গাড়িতে স্নাইপার রাইফেল পায়। পরে এর কোনো চিহ্ন বা কোনো আলোচনা আর কোথাও দেখা যায়নি। এর কারণ হচ্ছে শিক্ষার্থীরা জানতে পেরেছিল যে স্নাইপার রাইফেলটির মালিক তাদেরই একজন। তাছাড়া শুভ আফ্রিদি নামক একজন সাবেক সামরিক কর্মকর্তা তাদের কাছে মজুদ অস্ত্র এবং তারা যে ট্রেনিং প্রাপ্ত সে বিষয়ে যে গর্বে ভরা মন্তব্য বা বক্তব্য দিয়েছেন তা ইউটিউবে ভাসছে। পরবর্তীতে নড়াইল জেলায় সেনাবাহিনীর অভিযানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক সমন্বয়কের বাসা থেকে একটি স্নাইপার রাইফেল উদ্ধার করা হয়েছে। বোরখা পরিহিত একজনের স্নাইপার রাইফেল বহন করার ভিডিও ইউটিউবে আমরা দেখেছি। সরকারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাখাওয়াত হোসেন এই কিছুদিন আগেও বলেছেন তিনি আহত আনসারদের দেখতে গিয়ে আশ্চর্য হয়েছেন এজন্য যে তাদের অনেকেই 7.62 বোরের গুলিতে আহত হয়েছেন এবং আক্রমণকারীরা বেসামরিক পোশাকে ছিল। তিনি সম্প্রতি আরো বলেছেন যে এই যে বেসামরিক পোশাক পরিহিত যারা তাদের কারো চেহারা বাঙালিদের মতো নয়, তার মানে তারা পাকিস্তানের ISI প্রশিক্ষিত জঙ্গি ছিল। যদিও তিনি আন্দোলনের পরপরই এই ধরনের কথা বলাতে তাকে গুরুত্বপূর্ণ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। বুঝতে বাকি থাকে না যে কেন তাকে সত্য বলার মাসুল দিতে হয়েছিল তখন। তৎকালীন ছাত্র আন্দোলনের নেতা ও ইউনূস সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া টিভি ইন্টারভিউতে বলেছিল যে জুলাই আগস্টের আন্দোলন ব্যর্থ হলে তারা সশস্ত্র সংগ্রামের ডাক দিত। তাহলে বুঝতেই পারছেন যে আন্দোলনকারীদের কাছে প্রচুর মারণাস্ত্র মজুদ ছিল এবং তারা সেটি ব্যবহারও করেছে সে আন্দোলনে। তাদের গুলিতে প্রচুর আওয়ামী লীগ কর্মী এবং আন্দোলনকারীরা মারা গেছে, এতে বিন্দুমাত্র সন্দেহ থাকার কোনো কথা নয়। তাই এটা বিশ্বাস করা যথেষ্ট যুক্তিসঙ্গত হবে যে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জীবনের ঝুঁকি এড়াতে দেশ ত্যাগের পূর্বে কয়েক ডজন লোকের মৃত্যু হয়তো হয়েছে, যেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে মানুষের জানমাল এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষার্থে গুলি চালাতে বাধ্য হয়েছে। 2025 সালে নেপালে সংগঠিত আন্দোলনে পুলিশের গুলিতে 71 জনের প্রাণহানি হয়েছে। বাংলাদেশের জনসংখ্যা নেপালের চেয়ে 8 গুণ বেশি, সেই হিসাবে নেপালে বাংলাদেশের চেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে। অথচ সে দেশের অন্তর্বর্তী সরকার প্রতিশোধ পরায়ণতা না দেখিয়ে জাতীয় ঐক্যের পথে হেঁটেছে, আর বাংলাদেশে ডক্টর ইউনূস জাতিকে বহুদা বিভক্ত করেছে। এবার আসি আবু সাঈদের মৃত্যু বিষয়ে। OSCHR কি বলেছে? অনুচ্ছেদ 101-এ আছে পুলিশ আবু সাঈদের বিষয়ে জানিয়েছে যে সে গুরুতর আহত হয়েছিল এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা গিয়েছিল। মৃত্যুর কারণ হিসাবে মাথায় আঘাত এবং গুলির আঘাত উল্লেখ করা হয়েছে। 571565087500 OHCHR এর প্রতিবেদনে যে ময়না তদন্ত রিপোর্টের মৃত্যুর কারণ হিসাবে মাথায় আঘাত বলা হয়েছে সেটাকে জোরপূর্বক করানো হয়েছে বলে সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ময়না তদন্তকারী চিকিৎসক জবানবন্দি দিয়েছেন। এই জবানবন্দি শেখ হাসিনার বিচারের চলাকালীন সময়ে রেকর্ড করা হয়।
যদি মাথায় আঘাতই হয় মৃত্যুর কারণ, তাহলে তা যে পুলিশের কাছে থাকা শটগানের ধাতব প্যালেট থেকে বা হয়নি তা তো নির্দ্বিধায় বলা যায়। কারণ আবু সাঈদ পুলিশের দিকে বুক পেতে দিয়েছিল, আর মাথার আঘাতটা পেছনে ছিল এবং সেখানে কোনো প্যালেট পাওয়া যায়নি। তবে মাথার আঘাতকে মৃত্যুর কারণ হিসেবে ধরলে সেটা যে তার সহযোদ্ধারা তাকে ঘটনাস্থল থেকে নেওয়ার সময় তাদের হাত থেকে পড়ে যাওয়া বা ইচ্ছাকৃতভাবে ফেলে দেওয়ার কারণে সে যে তখন মাথায় আঘাত পেয়েছিল, সে দাবিকেই প্রতিষ্ঠিত করে। এ সম্বন্ধে প্রকাশিত ভিডিও সেটারই প্রমাণ দেয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ময়না তদন্তকারী চিকিৎসক যে জবানবন্দি দিয়েছেন তাতে মৃত্যুর কারণ হিসেবে শক এবং উল্লেখিত আঘাত সমূহের কারণে রক্তক্ষরণ, যা মৃত্যু পূর্ব এবং হত্যাকাণ্ডমূলক বলে উল্লেখ করা হয়েছে। আবু সাঈদকে তার সতীর্থরা হাসপাতালে নিয়ে এসেছিল ঘটনাস্থলে আঘাতপ্রাপ্ত হওয়ার ৫ ঘন্টা পর, যেখানে সময় লাগার কথা বড়জোর আধা ঘন্টা। এই ৫ ঘন্টা তারা তাকে নিয়ে কি করেছে সেটা একটা বড় প্রশ্ন। ওএসসিএইচআর এর রিপোর্টের ইমেজ নাম্বার 10 এর ব্যাখ্যায় বলা হচ্ছে যে গুলিবিদ্ধ হওয়ার পর আবু সাঈদ রক্তমাখা থুতু ফেলেছে, যা মেডিকেল তথ্যকে সমর্থন করে যে গুলি তার ঘাড় এবং ফুসফুসে প্রবেশ করেছিল, যার ফলে অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়েছিল। অথচ দেখুন, ময়নাতদন্তে নাক দিয়ে রক্তপাত হওয়ার চিহ্ন পাওয়া গেছে, মুখ দিয়ে নয়। কোনো ধাতব বস্তু ফুসফুসে আঘাত করার চিহ্ন পাওয়া যায়নি। ফুসফুস রক্তাধিক্য বা কনজেস্টেড অবস্থায় পাওয়া গেছে, যা হাইপোক্সিয়া বা অক্সিজেন স্বল্পতার কারণে হতে পারে। বরং ময়নাতদন্ত রিপোর্টে দেখা গেছে যে পেটের ভেতর অ্যান্টিমর্টেম বা মৃত্যুপূর্ব রক্ত জমাট রয়েছে, যেখানে অন্ত্র ছিন্ন ভিন্ন হয়ে গেছে এবং ডান দিকের পেটের উপরের অংশ এবং ডান উরুর উপরের অংশে একটা হেমাটোমা বা রক্ত জমাট দেখা গেছে। পেটের ভেতরে কোনো প্যালেট পাওয়া যায়নি। এইসব বিশ্লেষণ করলে সন্দেহের জায়গাটা স্বাভাবিক যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার আগে বিকেল ৩টা থেকে রাত ৮টার মধ্যে তার সতীর্থরা তাকে শারীরিক নির্যাতন করে মেরে ফেলেছে। লাশ বানিয়ে আন্দোলনের শক্তিকে বৃদ্ধি করার এই ধরনের প্রচেষ্টা তৃতীয় বিশ্বের দেশসমূহে একটি সাধারণ প্রথা। প্যারিটো অক্সিপিটাল রিজিয়ন, এটা মাথার পেছনের অংশ। সেখানে একটি মাথার ত্বকের বড় ধরনের আঘাত, যেটা ৩ ইঞ্চি বাই ১.৫ ইঞ্চি আয়তনের মতো দেখা গিয়েছে, যা তার সহযোদ্ধাদের দ্বারা পুলিশের দিকে ছোড়া ইটের আঘাতের ফলে সৃষ্টি হয়েছে, যেটা ভিডিও ফুটেজে দেখা গেছে। এবং আবু সাঈদের পিতা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার সাক্ষ্যে এটা নিশ্চিত করেছেন। এই ধরনের ক্ষত থেকেও প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হয়ে মৃত্যু ঘটতে পারে। অথচ ওএসসিএইচআর এর প্রতিবেদনে এই ক্ষত শটগানের গুলিতে আঘাতে হয়েছে বলে বলা হয়েছে। তাহলে দেখা যাচ্ছে যে ময়নাতদন্ত নিয়েও ওএসসিএইচআর এর মন গড়া ব্যাখ্যা দাঁড় করিয়েছে। ময়নাতদন্ত নিয়ে সন্দেহ থাকলে কবর থেকে তুলে আবার ময়নাতদন্ত করা যেতে পারত, বিশেষ করে যেখানে ময়নাতদন্তকারী চিকিৎসক বলছে তাকে দিয়ে 5 বার রিপোর্ট পরিবর্তন করানো হয়েছে। তাহলে কি বলা যায় না যে সেটা ইচ্ছাকৃতভাবে এড়িয়ে যাওয়া হয়েছে? ওএসসিএইচআর এর রিপোর্টের কেস নাম্বার 3 এ বলা হয়েছে ওএসসিএইচআর কর্তৃক বিশ্লেষণ করা চিকিৎসা এবং ব্যালিস্টিক তথ্য নিশ্চিত করছে যে পুলিশ ও র্যাব কর্তৃক ব্যবহৃত প্রাণঘাতী গোলাবারুদ দিয়ে গুলি করা হয়েছে। নিহতদের মধ্যে 25 বছর বয়সী ছাত্র মীর মুগ্ধ ছিলেন, যিনি বিক্ষোভকারীদের পানি বিতরণ করছিলেন। মীর মুগ্ধের পাশে থাকা বন্ধু কিন্তু ভিন্ন কথা বলেছে। স্নাইপার রাইফেলের গুলিতে মুগ্ধ নিহত হয়েছেন বলে তার ধারণা, কেননা তাদের আশেপাশে কোনো পুলিশ বা আওয়ামী লীগ ও ছাত্রলীগের কাউকে সে দেখেনি। ভিডিও ফুটেজেও সেটাই দেখা গেছে। তার পিতা ও পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে মুগ্ধের মৃত্যুর জন্য পুলিশকে দায়ী করেনি। আইসিটিতে মামলা দায়েরের পর মুগ্ধের ভাই কাউকে সরাসরি আসামি না করে তদন্ত করে তা বের করতে বলেছে, যেটা জুলাই আগস্ট হত্যা মামলা সমূহের একটিতেও দেখা যায়নি। তাহলে ওএসসিএইচআর কি উদ্দেশ্যে মুগ্ধের হত্যাকাণ্ডেও পুলিশকে দায়ী করলো? প্রসঙ্গত উল্লেখ্য যে আন্দোলন সংক্রান্ত প্রায় প্রত্যেকটি মামলায় 100 থেকে 150 জনের মতো নাম সহ 800 থেকে 1000 জনকে অজ্ঞাতনামা হিসেবে আসামি করা হয়েছে এবং সেগুলো নিয়ে হরদম মামলা বাণিজ্য চলেছে গত 18 মাস, এখনো চলছে। এবার আসি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উত্থাপিত হাস্যকর কিছু প্রসঙ্গ নিয়ে। প্রসিকিউশন বলছে রিপোর্টের অনুচ্ছেদ 33-এ বলা হয়েছে যে
14 জুলাই 2024 অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে শেখ হাসিনা আন্দোলনকে আরো উস্কে দিয়েছিলেন এই বলে যে মুক্তিযোদ্ধাদের প্রতি তাদের এত ক্ষোভ কেন, মুক্তিযোদ্ধাদের নাতিরা কোটার সুবিধা পাবে নাকি রাজাকারের নাতিরা পাবে। এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি একটা বক্তব্য দিয়েছিলেন। প্রশ্নটি মূলত ছিল এরকম: চাকুরিতে নিয়োগ পরীক্ষায় মুক্তিযোদ্ধার সন্তান আর রাজাকারের সন্তান সমান নম্বর পেলে কাকে বাছাই করা হবে? তখন সাংবাদিক নিজেই বলেছিলেন যে নিশ্চয়ই মুক্তিযোদ্ধার সন্তানকেই বেছে নেওয়া হবে। প্রধানমন্ত্রী সেটাকে সমর্থন করে বক্তব্য দিয়েছিলেন। এই বক্তব্যের হীন উদ্দেশ্যমূলক ব্যাখ্যা বানিয়ে স্বার্থান্বেষী মহল আন্দোলনকে জোরদার করার সুযোগ পায়। হাসপাতালে রোগী দেখতে গিয়েও নাকি শেখ হাসিনা চিকিৎসকদেরকে নির্দেশ দিয়েছিলেন নো ট্রিটমেন্ট নো ডিসচার্জ, অথচ ভিডিওতে দেখা যাচ্ছে যে তিনি বলেছেন আঘাতপ্রাপ্তদের চিকিৎসার সমস্ত ব্যয়ভার সরকার বহন করবে, প্রয়োজন বোধে কৃত্রিম পা প্রদান করা হবে। রিপোর্টের অনুচ্ছেদ 121 কেস নাম্বার 5-এ বলা হয়েছে 20 বা 21 জুলাই তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশের মহাপরিদর্শক এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার যাত্রাবাড়িতে গিয়েছিলেন। সে সময় গৃহীত একটি ভিডিওতে দেখা যাচ্ছে যে একজন স্থানীয় পুলিশ কমান্ডার মন্ত্রী এবং 2 জন সিনিয়র পুলিশ কর্মকর্তাকে বলছেন যে পুলিশ একজনকে গুলি করে হত্যা করেছে বা আহত করেছে এবং ওই একজনই পড়ছে, অন্যরা জায়গা থেকে নড়ছে না। এই ভিডিওটি সম্পাদনা করে উদ্দেশ্যমূলকভাবে অংশ বিশেষ দেখানো হয়। পুরো ভিডিওটি দেখলে বোঝা যায় যে বিক্ষোভকারীরা একাধিক পুলিশকে পিটিয়ে হত্যা করার পর ফ্লাইওভারে ঝুলিয়ে রেখেছিল। তারা পুলিশদেরকে তাদের নিহত এবং ঝুলন্ত সহকর্মীদের কাছে যেতে বাধা দিচ্ছিল। এক পর্যায়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার জন্য পুলিশকে বাধ্য হয়ে গুলি চালিয়ে সামনে অগ্রসর হতে হয়েছিল বলে জানা যায়। অনুচ্ছেদ 253-তে ওএসসিএচআর এই বলে উষ্মা প্রকাশ করে যে সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আইসিটিতে বিগত সরকারের সময় অভিযুক্ত কয়েকজনের আইনজীবীকে আইসিটির চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দিয়েছে। এই কথার মাধ্যমে ওএসসিএচআর স্পষ্টভাবে বোঝাতে চেয়েছে যে আইসিটিতে দণ্ডিত যুদ্ধাপরাধীদের আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলামকে আইসিটির চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া সঠিক হয়নি এবং আইসিটির বিচার এ কারণে প্রশ্নবিদ্ধ হতে পারে। ওএসসিএচআর তাদের রিপোর্টে জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিষয়ে হেগে অবস্থিত ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট বা আইসিসিতে মামলা করার পরামর্শ দিয়েছিল ইউনূস সরকারকে, কিন্তু তারা ভেবে দেখেছে যেহেতু যথেষ্ট প্রমাণাদি তাদের হাতে নাই, তাই আইসিসিতে শেখ হাসিনাকে ফাঁসানো যাবে না। তাই তারা আইসিসিতে মামলা করার সিদ্ধান্ত থেকে সরে আসে এবং বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গোঁজামিল দিয়ে অধ্যাদেশ জারি করে নিজেদের পছন্দ মতো রায় বের করার পথে হাঁটে। ইউনূস এবং জুলাই সন্ত্রাসীদের লাশ দরকার ছিল। লাশ যত বেশি তাদের বৈধতার কাঁচামাল তত বেশি। ক্ষমতায় যেতে লাশ দরকার, ক্ষমতায় টিকে থাকতে লাশ দরকার, প্রতিপক্ষকে নির্মূল করতে লাশ দরকার। নিহতের সংখ্যা তাই তাদের কাছে মানবিক ট্র্যাজেডি নয়, রাজনৈতিক মুদ্রা। এই মুদ্রা দিয়ে তারা প্রথমে শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে খুনি রাষ্ট্র বানিয়েছে, তারপর বিচার নামে প্রহসন করে প্রতিশোধকে বৈধতা দিয়েছে, তারপর রাষ্ট্রযন্ত্রকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। কিন্তু রাষ্ট্র পরিচালনায় সংখ্যা কোনো কবিতা নয়, সংখ্যা হচ্ছে ডকুমেন্ট। নাম, ঠিকানা, বয়স, মৃত্যু তারিখ, মৃত্যুর স্থান, মৃত্যুর ধরন, হাসপাতালের রেকর্ড, পোস্টমর্টেম, থানার মামলা, কবরের অবস্থান, পরিবারের সাক্ষ্য। এগুলো ছাড়া 1400 রাষ্ট্রের কাছে কোনো তথ্য নয়, রাষ্ট্রীয় প্রচারণার একটা কৌশল মাত্র, একটা উপকরণ মাত্র। আপনি কি এই 1400 নিহতের পরিচয়, নাম, ধাম, ঠিকানা জানেন? রাষ্ট্র প্রকাশ করেছে। 18 মাস ডক্টর ইউনূস ক্ষমতায় ছিল। এই 18 মাস এদের কারো নাম, ধাম, ঠিকানা প্রচার করা হয়নি, প্রকাশ করা হয়নি। কেন করা হয়নি? কারণ এই সংখ্যাটা ভুয়া। যেহেতু ভুয়া, সেহেতু জাতিসংঘের এই রিপোর্টও ভুয়া। এটা যে ভুয়া সেটা এখন প্রমাণের দায় এবং দায়িত্ব রাষ্ট্রের। একটি সাজানো নির্বাচনের মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকারের গঠনের পর তার কি এই 1400 মুদ্রার প্রয়োজন আছে? নেই। তাদের বৈধতা নির্বাচন, সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা, প্রশাসনিক সক্ষমতা এবং অর্থনৈতিক ডেলিভারি থেকে আসার কথা। তাদের টিকে থাকতে লাশের সংখ্যা ফুলিয়ে ফাঁপিয়ে জনগণকে চমকে রাখার দরকার নেই বা দরকার হওয়ার কথা নয়। তাই তারা জুলাই সনদ বা গণভোটের মতো অসাংবিধানিক অধ্যাদেশকে
চ্যালেঞ্জ করার সাহস দেখাচ্ছে, কারণ তারা জানে অসাংবিধানিক পথ খুলে দিলে যে কেউ আবার একই রাস্তা ধরে তাদেরও শেখ হাসিনার পরিণতি ঘটাতে পারে। আজকে ইউনূস করে গেছে, কাল আরেকজন করবে। রাষ্ট্র যদি একবার অধ্যাদেশ জালিয়াতি মেনে নেয়, সংবিধান আর সংবিধান থাকে না, কাগজে থাকা একটা গল্পে পরিণত হয়। তারেক রহমানের সরকার যদি সত্যি সত্যি স্থিতিশীল রাষ্ট্র বানাতে চায়, তাহলে জুলাই 2024-এর এই 1400-র হিসেব পরিষ্কার করতে হবে। কারণ জুলাই 2024 শুধু অতীত নয়, এটি একটি অপারেশনাল ম্যানুয়াল, এটি একটি মেটিকুলাস ডিজাইনের ম্যানুয়াল। এই ম্যানুয়াল যতক্ষণ রহস্যে ঢাকা থাকবে, ততক্ষণ রাষ্ট্রের উপর ব্ল্যাকমেইল চলতে থাকবে। নিহতদের প্রকৃত তালিকা প্রকাশ করতে হবে। তালিকা না মিললে জাতিসংঘের রিপোর্টের রাজনৈতিক ব্যবহারকে চ্যালেঞ্জ করতে হবে। বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কর্মকর্তা ভারতীয় বংশোদ্ভূত কাশ্মীরি হুমা খানের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে হবে। কারণ এই ভদ্রমহিলা শুধুমাত্র জাতিসংঘের এই বিতর্কিত রিপোর্ট তৈরি করেছে তাই নয়, তিনি এই সন্ত্রাসীদের নিজের বাসায় জায়গা দিয়ে বাংলাদেশের সরকার উৎখাতে ভূমিকা রেখেছেন, যা কূটনৈতিক শিষ্টাচারের চরম লঙ্ঘন এবং জেনেভা কনভেনশন অনুযায়ী অপরাধ। এবং সবচেয়ে যা জরুরি তা হলো রাষ্ট্রকে এই নীতিতে দাঁড় করাতে হবে যে কোনো সরকার, কোনো গোষ্ঠী, কোনো আন্তর্জাতিক নেটওয়ার্ক লাশের সংখ্যা দিয়ে বাংলাদেশকে আর শাসন করতে পারবে না। যদি এটা না করা হয়, তাহলে জুলাই সন্ত্রাসীরা একটা বার্তা পাবে, তা হলো তাদের জুলাই সন্ত্রাস 2024 সফল হয়েছে, কাজ করেছে। তার মানে 2026, 2027, 2028 কাজ করবে। আর রাষ্ট্র যদি সেটা ঘটতে দেয়, তাহলে ক্ষমতা থাকবে কার হাতে সেটা বড় কথা নয়,